মুক্তির ইচ্ছে করলো ঠাটিয়ে ওকে একটা চর বসাতে। কত বড় মাপের ফাজিল! পরের ওপর রাগ, নিজের ক্ষতি করতে নেমে পড়ে লেগেছে মেয়ে। এই মেয়েটা এখনো কি ছোট? এত এত কাণ্ড ঘটে গেল, তবুও নিজের ভালো মন্দ বুঝিল না। তার হয়েছে যত চালা, সংসারে বড় মেয়ে হওয়ার ফলস্বরূপ সবকিছু তাকে সামলাতে হয়। আপাতত পরিস্থিতি বুঝে সে চুপই রইল। কাজল রেখা ঘর ছেড়ে বেরিয়ে এলেন। নিকুঞ্জতার সঙ্গে পাখির চোখ দেখে বললেন, মুক্তি, সব পরে হবে। পাখিকে আগে চক্ষু হাসপাতালে নিয়ে যা, সবজি আমি কেটে রাখবো। পাখির দিকে কটমট করে শব্দ চোখে এক পলক তাকিয়ে মুক্তি বলল, ঠিক আছে চলেন মহারানী, সারাদিন আমার কাজ হলো আপনাকে নিয়ে হসপিটালে দৌড়ানো। বিরক্ত হচ্ছ নাকি? না না, আপনার উপর বিরক্ত হব কেন? এত এত কর্মকাণ্ড করছেন আপনি, বিরক্ত না হয়ে আপনার পায়ে সালাম করে মাথায় তুলে রাখা উচিত। আমি বলি কি আমার মাথা ঠিক নেই? তুমি একটা কাজ করতে পারো, আমাকে পাগলা গারদে পাঠিয়ে দাও। পাখি কথা শুনে মুক্তি ক্ষণকাল সময় থাম মেরে রইল। মুহূর্তে নিজেকে ধাতস্থ করে বলল, সেদিন বেশি বাকি নেই, আতপাগল তো এখনই হয়ে আছিস। কথা বলতে বলতে মুক্তি দক্ষতার সঙ্গে একটি ওড়না মাথায় পেঁচিয়ে নিল। পার্স হাতে নিয়ে দ্রুত পাখিকে ধরে মেইন রাস্তায় উঠে এলো। এই মধ্যাহ্ন প্রহরের অটো ভ্যান পাওয়া মুশকিল, কিছুটা সামনে আগালেই পাওয়া যেতে পারে। তারা অটো না পেয়ে সামনের দিকে অগ্রসর। নরম একটি কাপড় দিয়ে পাখির রক্তাক্ত চোখটি চেপে ধরে মুক্তি হেঁটেই যাচ্ছিল। তৎক্ষণাৎ নিখিল নওয়াব সহ ওদের কাজিন মহল রাস্তা পথে চোখে পড়ল। দুপুর দুপুর ওরা গ্রামের রাস্তায় বের হয়েছিল হাঁটাহাঁটি করতে। নওয়াব আসতে চায়নি, ওর কাজিনরা ওকে টেনে এনেছে। পথিমধ্যে পাখিকে রক্তাক্ত অবস্থায় এগিয়ে আসতে দেখে ওনার বুকটা জ্বলে পুড়ে দুমড়ে মুচড়ে উঠে। পরাণে কেউ যেন সুই ফুটিয়ে দিয়েছে এমন যন্ত্রণা হতে লাগলো। বক্ষ অভ্যন্তরে ধপ করে কেঁপে উঠে হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ ভীষণ আকারে বেড়ে গেল। দুশ্চিন্তায় মাথা ফেটে যাওয়ার জোগাড়। একটা মেয়ের উপর এতটা শারীরিক মানসিক যন্ত্রণা কেন যায়? ওনার উপর আসতে পারে না কষ্ট? ওর যত কষ্ট যন্ত্রণা সব ওনার হতে পারে না? সে চায় তার কলিজাটা শারীরিক ও মানসিকভাবে ভালো থাকুক, তবুও যেন মেয়েটার বিপদ কাটে না। একের পর একটা লেগেই আছে। ওর রক্তাক্ত চোখটি ওনাকে বড্ড দুর্বল করে তুলল। নিজেকে কিছুতেই দমিয়ে রাখতে পারলেন না। শার্টের হাতা গুটিয়ে শাসা করে পাখির নিকটে উন্মাদের ন্যায় তিনি এগিয়ে যাচ্ছিলেন। নিখিল ওনাকে প্রতিমূর্তি থামিয়ে দিল। নওয়াব, ওইদিকে যাস না। কাজল রেখা খালা বাড়ি আছেন, দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাছাড়া মুক্তি কিন্তু ভীষণ রেগে আছে, পরে সমস্যা হবে। তবে আমি গিয়ে দেখছি ব্যাপারটা কি। নাওয়াফও থেমে গেল ঠিকই, তবে ওনার বুকের ভেতরে তীব্র ব্যথার জ্বলনি কমল না। নীরবে নির্বিঘ্নে নিষ্প্রাণ দেহে নিখিলের এগিয়ে যাওয়াটাই কেবল দেখল। এক সময়ে যেই নারীটা তার সবচেয়ে প্রিয় ও আপন ছিল, যার নগ্ন গায়ে সৌরভে তিনি দীর্ঘ রজনী ধরে মগ্ন থাকতেন। দুটো দেহ একই সুতোয় মিলেমিশে একাকার হয়ে থাকতো। যতটা কাছে থাকলে ওই প্রতিটি নিঃশ্বাসের গতি গণনা করা যায়, ঠিক ততটা কাছে থাকতেন। অথচ আজ সেই নারীটার কাছে যেতে হলেও নাকি তাকে উপদেশ মান্য করতে হচ্ছে। ভেতরে ভেতরে উদ্বেগ অস্থিরতায় তিনি ভেঙে পড়লেন। এমনটা কখনো চাননি, তবে এমন কেন হলো? চেয়েছিলেন প্রিয় নারীটিকে নিয়ে সুখের একটা ঘর বাঁধতে। তার সাজানো গোছানো স্বপ্ন বোনাগুলো দমকা হাওয়া এসে এলোমেলো করে দিয়ে গেল। সঙ্গে সঙ্গে ওনাকে পুরোপুরি ভেঙেও দিয়ে গেছে। আজ সে নিঃসঙ্গ একা। নিখিল ধাঁধা করে ওদের দিকে এগিয়ে আসছিল। মুক্তি নিখিলের পায়ের দিকে একটি ভাঙা ইট ছুঁড়ে মারল। তর্জনী আঙুল তুলে অগ্নিঝরা কণ্ঠে শাসালো, খবরদার, মৃধা বাড়ির আশপাশও যেন তালুকদার বাড়ির ছেলেদের ছায়া না পড়ে। তালুকদাররা মৃধাদের জন্য অশুভ, ওরা মৃধা বাড়ির জন্য অভিশাপ, ঘোরতর অভিশাপ, যে অভিশাপ সহজে মোচন করা যায় না। অতএব ওদের বাড়ির কাউকে আমাদের ত্রিসীমানায় আমরা বরাদ্দ করব না। মুক্তির রাগে ছড়া কণ্ঠ শুনে নিখিল চোখ মুখ কুঁচকে ফেলল। তার ললার জুড়ে চিন্তিত ভাঁজের তিনটি রেখা স্পষ্ট। সে ভাবলো, এইটার আবার হঠাৎ করে কি হলো? আগে তো বেশ ভালোই ছিল। সে মুক্তিকে চোখ রাঙালো। মুক্তি, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মুক্তি নিখিলের কোনো কথাই কানে তুলো না, প্রত্যুত্তরে কিছু বলল না, বরঞ্চ নিখিলের থেকে মুখ খুলিয়ে নিল। চলন্ত রাস্তায় একটি অটো ডেকে উঠে বসলো। এরপরে ওদের দৃষ্টি সীমা অতিক্রম করে বেরিয়ে গেল। নওয়াব সহ সকলে বিস্মিত। নিখিলের মুখ খুব ভার ভার দেখা গেল।
সে বুঝেছে নওয়াবকে ওর সঙ্গে দেখে মুক্তি ওকে কড়া কথা শুনিয়েছে। ওরা চক্ষু হাসপাতাল পৌঁছলো বেলা 3টার দিকে। চক্ষু হাসপাতাল গিয়ে চোখের ড্রেসিং শেষে ডক্টর বললেন ডান পাশের চোখের আঘাত গভীর নয়, তবে বাম পাশটা গভীর। আপাতত তারা পরীক্ষা করে ওষুধ দিবে, একটা চশমাও দিবে। এরপরে প্রতি মাসে মাসে এসে চেক আপ করে যেতে হবে। চক্ষু হাসপাতালে থাকা লাগছে একদিন, এরপরে ওরা বাড়ি ফিরে এলো। চোখের ডাক্তার দেখানোর পরেও রোজই তার মাথা ব্যথা সহ চোখ ব্যথা শুরু করে দেয়। আগে এমন ছিল না, তখন তো চোখ ভালো ছিল, তবে ঔষধ খেলে আবার ভালো লাগে। ওষুধ খাওয়া বন্ধ করলে আবার ব্যথার আন্দোলন শুরু করে দেয়। সারাক্ষণ কালো ও মোটা ফ্রেমের চশমা চোখে পড়ে রাখতে হয়। এভাবে বিপর্যয় নির্মমতা খেলা জীবন। তবুও সুন্দর জীবনের প্রতি ওর কোনো অভিযোগ রইল না। চলুক না যেমন চলছে। এত ঝড় তাণ্ডব যাওয়ার পরও যে বেঁচে আছে এটাই তো অনেক। কিছুটা সুস্থ হতেই পরদিন থেকে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিল। বর্তমানে স্কুলে কোচিং চলছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। বাধ্যতামূলক, করলেও টাকা দিতে হবে, না করলেও টাকা দিতে হবে। 150 জন ফাইনালে গিয়েছে, বাকিরা সবাই ডাব্বা মেরেছে। পরদিন সকাল 8টায় হাত মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়াতেই গিয়ে দেখলো ওর চুল কোমর ছাড়িয়েছে। লোকটা কোকড়াও লম্বা চুল বেশ পছন্দ করতেন। কখনো কখনো চুলের ভেতরে মুখ বুজে বসে থাকতেন। আচমকা পাখির মেজাজ খারাপ লাগলো। যতই সে চাচ্ছে ওনাকে ভুলে থাকতে, উল্টো উনি মাথায় চড়ে নাচছেন। পাখি সেলাই মেশিনের ওপর থেকে ধারালো কাপড় কাটার কেচিটা নিয়ে এলো। লম্বা চুলগুলি হাতের মুঠোয় নিয়ে এসে কেটে অর্ধেক বানিয়ে ফেলল। এইবার শান্তি লাগছে। ওনার পছন্দের কোনো জিনিস সে আর রাখবে না। তবে একটু কষ্ট লাগলো, এত লম্বা লম্বা চুল কাটতে গিয়ে তার ভীষণ মায়াও জন্মেছিল। তবে লাভ কি? ওনার যা পছন্দ সে তা পরিত্যাগ ও বর্জন করবে। মুক্তি এসেছিল ড্রেসিং টেবিলের থেকে চিরুনি নিতে। এসে পাখির অদ্ভুত পাগলামোর আচরণ দেখে পুরো হতভম্ব হয়ে গেল। তার মেজাজটাই ছুটে গেল। ওর গালে হাত বাড়িয়ে একটা চড় বসিয়ে দিল। পাগল হয়েছিস? এত বড় লম্বা চুল কাটতে গেলি শুনি কোন দুঃখে? যাকে ঘৃণা করি তার চিহ্ন, তার পছন্দ, তার ভালো লাগা এসব বয়ে বেড়ানো পাপ আপা। ঘৃণিততম পাপ, ঠিক মতো কঠিনতম পাপ। আর সেই পাপ আমি বয়ে বেড়াতে চাই না, তাই পাপ মোচন করছি। মুক্তি হতাশ হলো, তপতপ করে রেগে বেরিয়ে গেল। পাখি কিঞ্চিত হাসল। স্কুল ড্রেসের সঙ্গে ক্রস বেল পরে হোয়াইট ওড়না দিয়ে দক্ষ হাতে নিখুঁততার সঙ্গে পরিপাটি করে হিজাব বেঁধে নিল। জুতার ফিতাটা বাঁধতে বাঁধতে কালো বেল্টের ঘড়িটা হাতে পরে নিল। চোখের চশমাটা দিয়ে কাঁধে স্কুল ব্যাগটা ঝুলিয়ে চট করে বেরিয়ে গেল। স্বাধীনের সাইকেলের পেছনে উঠে গিয়ে বসল। স্বাধীন ওকে বলল, পেছন থেকে আমার ঘাড় চেপে বসে। পাখি ওর ঘাড় শক্ত করে চেপে ধরলো। স্বাধীন চোখ রাঙালো। গোলালুর বাচ্চা, আমার বউকে এত তাড়াতাড়ি বিধবা বানানোর ধান্দা কেন তোর? আমার বউয়ের সব সম্পত্তি নিয়ে ভাগবি নাকি? আস্তে ধর। পাখি মুখ টিপে হাসলো, তবে ওর কথা শুনলো, হালকা করে ধরলো। অন্য সময় হলে সে পায়ে পা দিয়ে ঝগড়া করতো, তবে বর্তমানে করলো না। এখনকার পরিস্থিতি আগের মতো নেই। তালুকদার বাড়ির সামনে দিয়ে আসতে স্বাধীন সাইকেলের গতি কমিয়ে দিল। তালুকদার বাড়ির সামনে বড় মাইক্রোবাস পার্ক করা, ওখান থেকে মালামাল নামানো হচ্ছে। তার সামনে সিমরান, ফাতিহানুর আর নফকে দাঁড়ানো দেখলো। ওনার কানে মুঠোফোন, কারোর সঙ্গে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে হাত নাড়িয়ে নাড়িয়ে। পাখিদের এখনো খেয়াল করেনি রাস্তার ছোট হওয়াতে গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়াটা সম্ভব নয়, তবে সাইকেল নিয়ে হেঁটে যেতে পারবে। পাখি সাইকেল থেকে নেমে পড়ল। নফ কথা বলে ফোন পকেটে রেখে রাখার সময় আচমকা তার দৃষ্টিজোড়া নিবদ্ধ হলো ওনার পেছনের অংশের দিকে। নফ কথা বলে ফোন পকেটে রাখার সময় আচমকা ওর চোখ জোড়া নিবদ্ধ হলো ওর পেছনের অংশের থেকে কিঞ্চিত দূরত্বে রেখে সরিসিনী দাঁড়ানো, মুখায়ব বেশ শান্ত, দৃষ্টি দুটি রাস্তার পাশে খালপাড়ের দিকে নিবদ্ধ। নেভি ব্লু স্কুল ড্রেসে পুরোই পরিপাটি হয়ে এসেছে। বাম হাতের হাতগুলিটা বেশ নজর কাড়ে। সাদা হিজাবটা মুখটা ওনার নিকটে দারুণ সুশ্রী দেখতেই লাগলো। মেয়েটা আগের থেকেও এই কটা দিন একটু বড় হয়ে গেছে বুঝি। আগের মতন ছোট ছোট দেখায় না, হঠাৎ করে কেমন পরিবর্তনশীল হয়ে এলো। ওর ওই পবিত্র মুখটা সকাল সকাল দেখে ওনার দৃষ্টিজোড়া শীতল ও মুগ্ধ হয়ে গেল। এক বুক আকুলতা ব্যাকুলতা নিয়ে কাতর অক্ষি কুটে শখের নাইটির মুখটি তিনি
দীর্ঘ মুহূর্ত ধরে তাকিয়ে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন এর ভিতরে পাখি এক পলকের জন্য ওনার দিকে তাকায়নি অবধি, উল্টো ওনার থেকে এক হাত দূরত্ব রেখেই শক্ত আদলের পাশ কাটিয়ে হেঁটে চলে গেল। না ওনার দিকে একবার ফিরে তাকিয়েছে, না ওনার সঙ্গে কোনো প্রকার কথা বলেছে। ওর এমন অদ্ভুত আচরণে তিনি পুরোই শক। কিছুক্ষণ থম মেরে নিস্তব্ধ হয়ে রইলেন। মেয়েটার এই এড়িয়ে যাওয়াটা, অবহেলা করাটা তিনি ঠিক কিছুতেই মেনে নিতে পারছেন না। ওর অবহেলাগুলো ওনার বুকের ভিতর ধারালো তীরের মতো বিঁধল। বক্ষকুলে তীব্র ব্যথার যন্ত্রণা ও ক্ষতের সৃষ্টি বাড়িয়ে তুলল। সে ফাতিয়া নূরকে রেখে ওদের পিছু ছুটলেন, তবে হাতের নাগালে পেলেন না। সাইকেলে করে পাখিরা ততক্ষণে দৃষ্টিসীমা পার হয়ে গিয়েছে। নভের কেমন যেন লাগলো, দুপা অসার হয়ে এলো, চোখের পাপড়িগুলো ফাড়ি ফাড়ি অনুভব করলো। শক্তপোক্ত পুরুষটা পুরোদমে ভেঙে এলো, দপ করে মাঝ রাস্তায় বসে পড়লেন। চোখ দুটি ওনার জলে চিকচিক করছে, বুকটা ভেঙে চুরে অসার লাগলো। নারীর পরিবর্তন কি সত্যি ভয়ঙ্কর? যে নারী এক সময় তাকে দেখলে পাগলের মতো ছুটে আসতো, তার কণ্ঠ শোনার জন্য ক্ষণে ক্ষণে অস্থির হতো, দিনের মধ্যে 36 বার কল করতো, আজ সেই নারী তার দিকে ফিরেও তাকাচ্ছে না। এই কেমন ভয়ঙ্কর পরিবর্তন! এমন পরিবর্তন তো তিনি চাননি। সত্যি একজন নারী চাইলে একজন পুরুষকে গড়তে পারে, আবার ভেঙেও দিতে পারে। ফাতিহা নূর এসে নভের পাশে বসল। ঠিক আছিস? নভ রক্ত জবার মতন রক্তিম ও ছলছল দৃষ্টিজোড়া নিয়ে ওর আম্মার দিকে এক পলক তাকালো। ফাতিহা নূরের বুকটা তৎক্ষণাৎ ধক করে উঠল। তার শক্তপোক্ত ছেলেটার কি হাল! তিনি ওনাকে সহসা চোখের পানি ফেলতে দেখেন না। অতি কষ্ট পাওয়া ছাড়া আজ সেই তার আদরের ছেলেটির চোখে একই নোনা জল গড়ায় তিনি ব্যাকুল ও অস্থির হয়ে উঠলেন। কি হয়েছে নওয়াব, ঠিক আছিস তুই? নভ কথা বলতে পারলো না, তার জবান অবরুদ্ধ, কেঁপে কেঁপে উঠছে। চট করে ধুলোময় ঝেড়ে উঠে দাঁড়ালেন। এরপর শাসা করে ক্লাবঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন তিনি। ওর আমি পুরোই হতবিহ্বলতায় হয়ে রইল। ছেলেটার আকস্মাৎ পরিবর্তনে তিনি নির্বোধের ন্যায় ফ্যাল করে তাকিয়ে রইলেন। আজকাল ছেলেটা এমন হয়েছে যে অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করে দিয়েছে। স্কুলের কোচিং শেষ হয়েছে দুপুর 12টায়। পাখি মুলাদি লাইনের একটি অটোতে উঠে বসল। উদ্দেশ্য গাবতলী যাবে। গাবতলী আসতেই গাবতলী স্কুলের সামনে সে নেমে পড়ল। অটোর ভাড়া মিটিয়ে স্কুলের মধ্যে ঢুকে পড়ল। স্কুলের পিয়ন দিয়ে লাইব্রেরিতে খোঁজ নিল আবরার ফাজ স্যার আছে কিনা দেখতে। পিয়ন জানালো তিনি আজ আসেননি, তবে তার বাসা স্কুলের পাশে। জোরে প্রয়োজন হলে সে যেন তার বাসায় গিয়ে দেখা করে আসে। পাখি স্কুল থেকে নেমে ওনার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। আবরার ফাদ স্যার পাখির আপন ফুফাতো ভাই। তিনি এই একসঙ্গে 2 জায়গায় চাকরি করেন। কলেজে ইংলিশ টিচার, আবার হাই স্কুলে গণিতের টিচার। খুব ভালো একজন প্রফেসর। স্কুল কলেজে তার ভালো একটা সম্মান আছে। তাদের বাড়ি লতা নদীর ওপারে। চাকরি সূত্রে তিনি স্কুলের পাশে ছোট্ট একটি ফ্ল্যাট ভাড়া করে থাকেন। ওনার সঙ্গে আগে পরে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না, তবে হেলায় আবার উড়িয়ে দেওয়ার মতনও নয়। আজ ওনার কাছেই পাখি একটি গুরুত্বপূর্ণ কাজে এসেছে। দরজায় কয়েকবার নক করলো। ভেতর থেকে গমগমে গলে ভেসে এলো, দরজা খোলা আছে। পাখি দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। ছোট্ট 2টি রুম, সামনে ঘর বসার জন্য। ভেতরটা হবে হয়তো বেডরুম। রান্নাঘর থেকে ঝাঁঝালো কড়া গন্ধ আসছে। পাখি গন্ধ শুকে শুকে রান্নাঘরে কি হাজির হলো। বাহ, বেশ পাক্কা শেফ তো তুমি। মেয়েলি রিনরিনে কণ্ঠস্বর শুনে ফাঁদ পিছু করলো। পাখিকে দেখে পুরোই শক। তুইও মাই গড, পুরাই সারপ্রাইজ। আমিও দুঃস্বপ্ন দেখছি নাকি? কেন আসতে পারি না বুঝি? কেন পারিস না? তোরাই তো হলি একমাত্র আমাদের আপনজন, রক্তের আত্মীয়। তোরা না আসলে কে আসবে শুনি? চা না কফি, কোনটা হবে? ওইটা না বলে তোমার বলা উচিত ছিল লালটা না সাদাটা। পাখির রসিকতাপূর্ণ কথা শুনে ফাঁদ বেশ শব্দ করে হাসল। হাসার সঙ্গে সঙ্গে তার শরীরটা দুলে উঠল। সে ছোট্টবেলা থেকে পাখি দেখত, লোকটা হাসলে সহজে থামার জো নেই। সেই পুরনো অভ্যাস এখনো রয়ে গেছে। ফাঁদ থামলো, রসিকতা করে বলল, বেশ বড় হয়ে গেছিস, মজাও করতে পারিস। আরে আমি কি আজীবন ছোট থাকবো নাকি তোমরা চাও? পাকনা বুড়ি একটু থামেন। আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি তরকারি পুড়িয়ে ফেলেছি। যা বসার ঘরে গিয়ে বসো, আমি কফি নিয়ে আসছি। ঠিক আছে, জলদি করো, আমাকে আবার সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। আচ্ছা। পাখি
ড্রয়িং রুমে এসে বসে বসে পা ঝুলাচ্ছিল, তখন ফাহাদকে দেখা গেল কফি নিয়ে আসতে। পাখির দিকে এক কাপ এগিয়ে দিল। ধর। পাখি হাত বাড়িয়ে নিল। কফি খাওয়ার ফাঁকে ফাঁকে অনেক গল্প আড্ডা চলল। এও বলল ওর আবার মৃত্যুর সময় তিনি চিটাগাং ছিলেন, আসতে পারেনি। সেসব কারণে তোলেনি পাখি। আপাতত দরকারি কাজে এসেছে সে। বেশ সিরিয়াস হয়ে বসলো। খ্যাক করে গলা পরিষ্কার করে সাজানো গোছানো কথাগুলো বলতে শুরু করে দিল। ফাহাদ ভাই, তোমার কাছে এসেছি একখান আর্জি নিয়ে। জানো তো সামনে আমার ফাইনাল এক্সাম। তুমি তো একজন ইংলিশ টিচার, সঙ্গে গণিতেও পাকা। আমি চেয়েছিলাম আমার ফাইনাল এক্সাম শুরু হওয়ার আগে কটা মাস আমাকে তুমি গাইড করো। আমি স্টুডেন্ট হিসেবে অতটাও খারাপ নই, বিশ্বাস করো। তুমি একবার পড়িয়ে দেখো। ওর কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনলো। এরপরে কফিতে চুমুক দিয়ে কিছু একটা ভাবলো, তারপরে বলল, ঠিক আছে, ছোট বোন যেহেতু আবদার করেছে, ফালানো তো যায় না। তবে আমি কিন্তু টিচার হিসাবে খুব স্ট্রং। রোজ পড়া না পারলে বেতের মার খেতে হবে। তখন কোনো রকম বায়না শুনবো না। মাঝপথে পড়া ছেড়ে দেওয়াও যাবে না। তাছাড়া মাঝপথে পড়া বন্ধ করা আমারও মোটেও পছন্দ না। যা যা বলবো সব মান্য করতে হবে। আমি সব কথা শুনবো, মান্যও করব। তুমি শুধু এই 2-2.5 মাস আমার একজন গার্জিয়ান হয়ে আমাকে সম্পূর্ণরূপে গাইড করো। বাকিটা আমি বুঝে নিব। গুড গার্লস। তবে সরি, আজ যেতে পারিনি। আগামীকাল থেকে সন্ধ্যার দিকে আমি আসব। প্রতিদিন 2 ঘন্টা করে পড়াবো। পারিশ্রমিক হিসাবে 2 ঘন্টায় 2 কাপ করে চা চাই। চলবে তো? চলবে মানে দৌড়াবে। এরপরে পাখি বেরিয়ে গেল। ফাহাদ বহুবার পাখিকে দুপুরে লাঞ্চ করে যাওয়ার অনুরোধ করলো। পাখি বলল তার এখন খেতে ইচ্ছে করছে না, বাড়িতে গিয়ে সে খেয়ে নিবে। ফাহাদ আর জোরাজুরি করলো না, তবে ওকে নিজ দায়িত্বে অটোতে বসিয়ে দিয়ে এলো। অটো ভাড়াও দিয়ে দিল। পাখি প্রথমে রাজি ছিল না নিতে, তার এসব পছন্দ নয়। উনি জোর করেই অটোওয়ালাকেও টাকা পকেটে গুঁজে দিলেন। বিভাবরী তৎক্ষণাৎ বেশ গভীরতম লম্বা লম্বা দৈত্যের ন্যায় গাছগুলো নিবিড় গহীন জঙ্গলটাকে ঘুটঘুটে তিমির বানিয়ে রেখেছে। পুরো জঙ্গলটির মধ্যে কেবল ট্রি হোমটিতে আলো জ্বলছে, এছাড়া আলোকের কোনো নির্দেশনা দিক নেই। চতুর্দিকে হিংস্র হায়নার প্রাণীর হাঁকে পরিবেশ ভারী ভারী হয়ে আসে। নিশাচর প্রাণী টাকর টাকর করে চোখে মেলে রাত জেগে তাকিয়ে থাকে। কখনো কখনো শকুনের হাড় কাঁপানো ভয়াতুর ডাক গলা ছেড়ে ডেকে ওঠে। নওয়াফের হাতে পাটের একটি বস্তা, বেশ ভারী। ভেতরে কি আছে বোঝার অবকাশ নেই। দরজা খুলে তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তখন রবির শব্দ পেয়ে চট জলদি উঠে বসল। মধ্য রজনীতে নওয়াফকে বেরিয়ে যেতে দেখে সে তড়িঘড়ি করে রুমে উঠে এলো। যদিও এ নতুন কে, রোজই মাঝ রাতে তিনি বের হন, তবুও তার সন্দেহ জাগলো। হাতে পাটের বস্তা দেখে সে ট্রি হোমের রেলিংয়ে দিয়ে উকি মেরে জিজ্ঞেস করলো, ভাই মাঝরাত্রে কই যান? নব প্রতিমধ্যে আকস্মিক থেমে পড়ল। ওনার মুখের কোণে কোনো এক অদৃশ্য হাসির রেখা খেলা করে। তিনি বললেন, হাওয়া খেতে যাই। মধ্যরাতের হাওয়া বেশ স্নিগ্ধ ও ঠান্ডা। ওনার এত শান্ত গলার স্বর রমিজের ভেতরটা কেমন যেন কম্পিত ঝড় বাড়িয়ে তুলল। এতটা বছর ধরে ওনাকে চেনে, ওনার সঙ্গে তাকে চিনবে না, তবে এমন শান্ত আচরণের সঙ্গে অবশ্য সে অপরিচিত নয়। যখনই কোনো মিশনে যান তিনি বেশ শান্ত থাকেন, যেন ঝড় আসার আগে প্রকৃতি যেমন গুমট গুমট আবহাওয়ায় থাকে ঠিক তেমনি। না ফিরে এসে রমিজের মুখোমুখি হয়ে দাঁড়ালো। ওর চোখের দিকে শক্ত দৃষ্টিচোরা তাক করে রেখে ধারালো কণ্ঠনাদে শুধালেন, তোদের কি আমি কম ভালোবাসতাম রে রমিজ? তাহলে বিশ্বাসঘাতকতা কেন করলি? রমিজের বুকটা তন্মধ্যে মুচড়ে উঠল, কলিজা পর্যন্ত শুকিয়ে গেল। ঝটপট সে নভের পায়ের কাছে বসলো, 2 হাত জোর করে বলে উঠল, ওকে সরি ভাই, ক্ষমা করুন, প্রাণের ভয় কিছুই বলিনি। কে নিষেধ করেছিল? আপনার পিতা। চাকরি করিস কার? আপনার ভাই। তাহলে উনার কথা কেন শুনলি? রাবিশের বাচ্চা, সব কয়টাকে আমি টুকরো টুকরো করে কেটে ওদের কুৎসিত মাংসগুলো কুকুর দিয়ে খাইয়ে ছাড়বো। কার কলিজায় হাত দিয়েছে বাস্টার্ডগুলো ঠিকই টের পাবে। ওদের রক্ত দিয়ে গোসল করেই আমি নিজে শান্ত হব, আর তোদের আমি পরে দেখে নিচ্ছি। ভাই ভাই প্লিজ আমার কথা শুনেন, আমার ভুল হয়ে গেছে ভাই। তোদের একটি কথা লুকানোর কারণে আমার বুকে দাউ দাউ করে
তীব্রতরে আগুন জ্বলছে, নিভছে। তার বেলায় কি রমিজ? আজকের পর থেকে পুরো 1 সপ্তাহ তুই আমার চোখের সামনে আসবি না। এখন যা, সর। ধাক্কা মেরে নওয়াব বেরিয়ে যাচ্ছিল। রমিজ ছুটে এসে নওয়াবের পা জড়িয়ে ধরে বুকের সঙ্গে চেপে ধরল, অতঃপর হু করে কেঁদে দিল। ভাই, এত বড় শাস্তি দিবেন না, মরে যাব আমি। আপনি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। জানিস রমিজ, এই পৃথিবীতে আমি দুজন নারীকে সবসময় সবচেয়ে বেশি ভালোবাসতাম। একজন আমার গর্ভধারিণী, আর একজন আমার সহধর্মিণী। সেই কলিজার টুকরো ছোট জীবনটার সঙ্গে এত এত নির্মম, নিষ্ঠুর, বর্বর লীলা, মর্মান্তিক ঘটনা ঘটে গেল। অথচ আমি কিচ্ছুটি পর্যন্ত জানলাম না। এই গ্রামে একটি শকুন ঢুকলেও তার খবর আমার কানে আসে। অথচ এত কিছু ঘটে গেল, তোরা একবারও পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করলি না। এসব যদি আগে বলতিস, আজকে এত বিরহ, বিচ্ছেদ, কষ্ট, যন্ত্রণা সহ্য করতে হতো না দুটো মানুষকে। আমি জানতাম ভাই, আপনি ভাবিকে অনেক ভালোবাসতেন। তবু আমার প্রতি তোর একটু পরিমাণ মায়া হয়নি? হয়েছে ভাই, আপনার পিতার হুমকি দিয়েছিল এসব কথা আপনার কানে ঢাললে আমাদের সবাইকে গ্রাম ছাড়া করবে। ভয়ে আমরা বলিনি কিছু। তুই কি জানিস উনি আমার পিতা নন? উনাকে আমি পিতা হিসেবে মানি না, জারদ একটা। আর হ্যাঁ, তোর ওপর আমার কোনো রাগ নেই। যেখানে ভাগ্যই আমাকে নিয়ে নিষ্ঠুর খেলায় মেতেছে, সেখানে কাকে অভিযুক্ত করব আমি? কাকে দোষারোপ করব? ওর কাছ থেকে পা ছাড়িয়ে নিয়ে তিনি হনহনিয়ে ধা ধা করে হেঁটে বেরিয়ে যান। রবিজির ভীষণ কষ্ট লাগলো, বুকটা কষ্টে জর্জরিত হয়ে ফেটে যাচ্ছে। তার ভাই যে ভীষণ কষ্ট পেয়েছে, ভীষণ কষ্ট। সে তো কিছু একটা হলে উপলব্ধি করতে পারছে। উপরে উনি যতই বলুক ক্ষমা করে দিয়েছে, মন থেকে তো কি তিনি সত্যি ক্ষমা করে দিয়েছে? দেননি তো। ওর আগেই ভাইকে এসব জানা উচিত ছিল, তাহলে এত ঘটনা অন্তত ঘটতো না। সব দোষ ওর। পরদিন খুব ভোরে শত শত লোকের ভিড় বাজারের সামনে, কুয়াশা রাস্তাঘাটে তলিয়ে থাকলো। গ্রামগঞ্জে লোকজনের অভাব নেই। গ্রামের লোকজন আবার প্রত্যুষ 7টা পর্যন্তই ঘুমানো বিলাসিতা মনে করেন। সকাল 7টা মানে বেলা অনেক পড়েছে। আবার কেউ কেউ সকাল সকাল উঠে হাঁটতে বের হয়, হাঁড়িতে রান্না বসায়, কেউ বা তাজা তাজা সবজি কিনতে হাটের উদ্দেশ্যে বেরিয়ে আসে। তেমনি একটি শীতের সকালে ঘনীভূত কুয়াশা ছিঁড়ে কয়েকজন লোক হাটের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল। হাটে ওঠার আগে একটি কালভার্ট পড়ে, তার সামনে মোটা মোটা দুটি রেঞ্জি গাছ আছে, বিরাট দত্তের মতন দেখতে। সেখানে একটি গাছের সঙ্গে একজন যুবককে গজাল পেরেক মারা অপ্রীতিকর মর্মান্তিক অবস্থায় দেখা গেল। দূরবর্তী স্থান হতে মুখ ঠিক আন্দাজ করা যাচ্ছে না। ওনারা মুখ চিহ্নিত করতে একটু সামনের দিকে এগিয়ে গেলেন। যুবকটি সামনে থেকে মুখ চিত্র দেখে লোকজন চিনে ফেলল। এ তো লতিফ, একসময় মানিক মৃধার বাড়িতে কাজ করতো ছেলেটা। আহা, সেটার একই দোষা। মোটা রেঞ্জি গাছের সঙ্গে বেঁধে তার হাত পায়ে পেরেক গাঁথা গেঁথে দিয়েছে, জিব্বাটা কাটা, চোখ দুটির মধ্যে শক্ত করে গজাল ঢুকিয়ে দেওয়া হয়েছে। রক্তে ছেলেটার ধূসর রঙের শার্টটা ভেজা, হাতে পায়ে শখানি ক্যাচ ক্যাচ করে কাটা দাগ। কপালের মাঝখানে গজাল দিয়ে পুড়িয়ে লিখে দেওয়া হয়েছে, আমি মিথ্যেবাদী। এমন একটি শব্দ পড়ে সকলে ভয়ে হাড় পর্যন্ত কেঁপে উঠল। ইতিমধ্যে এই ঘটনা পুরো এলাকায় ও হাটে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সারি সারি লাইন ধরে সমগ্র গ্রামগঞ্জের মানুষ কালভার্টের সামনে ভিড় জমিয়েছে। শত শত মানুষ এমন লোমহর্ষকর, গা শিউরে ওঠার মতন ঘটনা শুনে অধীর আগ্রহ ও কৌতূহল নিয়ে দেখতে এগিয়ে আসছে। ছেলেটার একই বিভৎস, নৃশংস, নির্মম, মুমূর্ষ, নিষ্ঠুরতম দৃশ্য। আদৌ ছেলেটা বেঁচে আছে কিনা বোঝার উপায় নেই। সকলের মুখে মুখে একটাই কথা, এই এতিম পিতা মাতাহীন ছেলেটা কার এত বড় ক্ষতি করতে পারে? তার তো কোনো দুর্নামও ছিল না এলাকায়। কে এমন এত বড় দুশ্মনী করলো? লতিফকে ধরাধরি করে নামানো হলো। একজন নাকের কাছে হাত নিয়ে দেখলো দেহে প্রাণ নেই, অনেক আগে মারা গেছে। অনেকে সুনাম করে বলছে ছেলেটা এত ভালো ছিল, 1 প্লেট ভাতের বিনিময়ে অনেক কাজ করে দিত। কিন্তু মৃধাবাড়ির মেয়ের সঙ্গে একই রুমে ধরেছিল তাকে, এছাড়া আর কোনো কটু কথা নেই ওর নামে। খুব সহজ সরল ছেলে, তার এমন শত্রু তো থাকার কথা নয়। সকলের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে কি হচ্ছে এসব গ্রামগঞ্জে। তবে মানিক মৃধার সেই মেয়ের সঙ্গে
মন্ত্রীপুত্রের প্রেমও ছিল। তাহলে জেদের বশে কাজটা তিনি করেছেন? গ্রামগঞ্জের ভেতরে এমন একটি নৃশংস পাশবিক খুন হলো, অথচ পুলিশ এসে তদন্ত পর্যন্ত করতে দেখা গেল না। উল্টো লাশটাকে নিয়ে ব্যাপারটা তারা যত দ্রুত সম্ভব ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে। তবে ঘটনার সমাপ্তিকরণ এখানেই থামলে বুঝি কোনো কথার অন্তই ছিল না। পরদিন খুব করে স্কুলের সঙ্গে রাস্তাটার পাশে তিনটি গলা কাটা লাশ পাওয়া গিয়েছে। লাশগুলির বুক পর্যন্ত ডেড বডিটা ছিল, বাকি বডির অংশ উধাও। ডেড বডির অত্র পাশে লোকজন ভিড় জমিয়েছে, বেশ কড়াও তোড়জোড় করে। তো লোকের সমাগমে ভিড় রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেও পারছে না। গাড়ি চালকদের ভীষণ অসুবিধা পোহাতে হচ্ছে। পুলিশ এসেছে ঘটনাস্থলে, তারা তদন্ত করছে, লাশ তিনটিকেই উল্টে পাল্টে দেখছে। কি এমন নৃশংস বর্বর হিংস্রতার সঙ্গে বিভৎস খুনগুলি করতে পারে তা তাদের সত্যি জানা নেই। অথচ গতকালও একটি খুন হয়েছিল, তবু তাদের সতর্ক হওয়া উচিত ছিল। কিন্তু পুলিশ সে কথা কানেই তোলেনি। পুলিশগুলি এমন কাজের প্রতি দায়িত্বহীন, কর্তব্যপরায়ণহীন। এই এলাকায় খুন গুম যতই হোক, তারা তাদের কর্মের প্রতি উদাসীন। সব কাজ চেয়ারম্যান আর মন্ত্রী পরিবারের উপর ছেড়ে দিয়ে নিজেরা হাওয়া গা ভাসিয়ে দিয়ে চলে। ক্ষমতাবান ব্যক্তিরা যা বলবে সেই অনুযায়ী আগাবে। এখন কেস যদি এখানেই তারা বন্ধ করে দিতে পারে, তাহলে এখানেই বন্ধ হয়ে যাবে। তদন্ত করা সামনে অবধি আগাবেই না। জনগণকে ফুচুং ফাচুং দিয়ে বুঝ দেবে। কিছুদিন এই ঘটনার রেশ লোকজনের মনে গেঁথে থাকবে ঠিকই। এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে সকলেই ভুলে যাবে। উপর মহলের অবশ্য এইসবে পৌঁছায় না, পৌঁছালেও মোটা কালো টাকার পাহাড় দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। আর ঘটনাগুলি লাল ফিতার দৌরাত্মর দেয়ালের আড়ালে গিয়ে গা ঢাকা দিয়ে পড়ে থাকে। বর্তমান আইন নেই, সব টাকার কাছে বিক্রি হয়ে গেছে। পাখি সবে স্কুলের কোচিংয়ে এসেছিল। রাস্তার মধ্যে এত বড় ভিড় দেখে ওর কৌতূহল ও আগ্রহ জমালো। লম্বা ভিড় ঠেলে ভিতরে ঢুকলো। লোকজনের ফাঁক ফোকর দিয়ে দেখলো তিনটে নৃশংস জবাইকৃত গলা কাটা লাশ। এমন একটি গা ছমছমে দৃশ্য দেখে পাখির পুরো শরীর লোম অব্দি খাটা দিয়ে শিউরে উঠল। দেহটা অসার কিংকর্তব্য বিমূঢ়, বিস্ময় চমক প্রদে ওর চোখ দুটি ছানা বড়া, অটোমেটিক বদন দুটি কিঞ্চিত পাক হয়ে এলো। ক্লান্তিময় শরীর এমন লোমহর্ষকর ঘটনার ডোজ নিতেই পারল না। তন্মধ্যে আচমকা কিঞ্চিৎকর কেঁপে উঠল সে। এই লোক তিনটে ওর ভীষণ করেছে না, আর চিনবে না কেন? এদের মুখ খুব ভালো করে দেখেছিল সেদিন। প্রথমে মুখোশ পরা থাকলেও পরে তারা নিজেদের মুখ খুলেছিল। ভেবেছিল হয়তো পাখি তো আর বেঁচে থাকবে না, তাহলে চিনবে কি করে? ভাগ্যের নির্মম পরিহাস। আর জানোয়ারগুলোরই বেঁচে নেই, সে ঠিকই বেঁচে আছে। যারা সেদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন কালো রাত্রির ঝড় বৃষ্টি তুফানের মধ্যে শরীরের সমস্ত জোর খাটিয়ে ওর উপর নির্মম নৃশংস বর্বর অমানবিক হামলা যোগ্য চালিয়েছিল, আজ তারা নিথর হয়ে রাস্তার পাশে পড়ে আছে। যে লোকটা তাকে আক্রমণ করেছিল, তার সম্মান নষ্ট করতে, তাকে কলঙ্ক করতে উঠে পড়ে লেগেছিল, তার বক্ষের ওড়না কেড়ে নিয়েছিল, সালোয়ারের ফিতায় টান বসিয়েছিল, তার মুখটা চেনার জোরে পুরো মুখটা ব্লেড দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে রক্তাক্তে ঘাত ছমছমে বিভৎসকর অবস্থা। আবারও রক্ত মাংসের মধ্যে লবণ মরিচ লাগানো, চোখ দুটি উপড়ে ফেলা হয়েছে, জিভ কেটে মুখের ভেতরে ঘৃণিত পোকামাকড় ঢুকিয়ে দিয়েছে। এরপরে ঠোঁট দুটি সুই দিয়ে সেলাই করে দেওয়া হয়েছে। মাথাটা ন্যাড়া করে সেখানে ব্লেড দিয়ে ক্যাচ ক্যাচ করে কাটা, আর কাচের ছোট্ট ছোট্ট টুকরোগুলি মাথায় ভেতরে গেঁথে দিয়েছে। হাত দুটি গরুর মাংসের ন্যায় টুকরো টুকরো করে কেটে হাতের চামড়ার সঙ্গে হাড্ডি সহ মাংসগুলি ঝুলে রাখা। কাটা হাতে কোনো প্রকার আঙ্গুল সে দেখতে পায়নি। দৃষ্টি ঘুরিয়ে ফের দেখলো বক্ষ পিঞ্জিরার ধারালো ছুরি দিয়ে কেটে ফেরে হৃৎপিণ্ডটাকে টেনে হিচড়ে বের করে রাস্তার পাশে ছুঁড়ে ফেলেছে। রাস্তার একটি নেড়ি কুকুর হৃৎপিণ্ডের গন্ধ শুকে ঘৃণায় মুখ ঘুরিয়ে নিয়ে হেঁটে চলে গেল। এমন নৃশংস বর্বর দশা হাড় কাঁপানো লাশগুলি দেখে পাখির পুরো মাথা চক্কর দিয়ে ঘুরে উঠল। সে চিঠিতে যা যা লিখেছিল
তার চেয়েও নিষ্ঠুর, নির্দয়, বর্বর, অমানিক ও ভয়াবহ তাণ্ডবলীলা চালিয়েছে। তবে বাকি লাশ দুটো এতটা নৃশংসভাবে হত্যা করা হয়নি যতটা কষ্ট, যন্ত্রণা ও নিষ্ঠুরতার সঙ্গে এই লোকটিকে হত্যা করা হয়েছিল। যেন লোকটার উপর হত্যাকারীর অদৃশ্য কোনো এক আক্রোশ ক্ষিপ্ততা ছিল। খ্যাপা বাঘের মতন তেজ নিয়ে লোকটাকে হত্যা করে তা মিটিয়েছে। এমনকি সেলাই করা মুখের ভেতরেও লোকটার পুরুষাঙ্গ কেটে টুকরো টুকরো করে মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার আর তিনজনের কপালের মধ্যেখানে গজাল পুড়িয়ে লিখে দেওয়া ছিল, আমরা অপরাধী। কতটা কুৎসিত, জঘন্যভাবে হত্যা করা হয়েছে এদের। ওর কেমন যেন সমস্ত কাজ ছমছম করে উঠল। শরীরের সমস্ত কোষ অবধি নাড়া দিয়ে উঠল, দেহের পশম অবধি ফুলে গেছে। মাথাটা দ্বিতীয়বারের মতন চক্কর মেরে ঘুরঘুর করে ঘুরতে শুরু করে দিল। সে এলোমেলো ভঙ্গিমায় তড়িঘড়ি করে ভিড় ঠেলে বেরিয়ে এলো। এখনো পুরো মাথাটা ঘুরছে, শরীরে ঘাম দিয়ে সে জল গড়াচ্ছে। দৃষ্টিজোড়া কেমন নিতিয়ে নিতিয়ে দুর্বল হয়ে আসে। আচমকা পেট উতলে ভীষণ বমি পেল। মাথায় একটু পানি দিলে ভালো লাগতো। রাস্তার পাশে স্কুলের পেছনে একটি চায়ের দোকান। স্কুলের বারান্দার কাছাকাছি চা সহ এখানে যাবতীয় সবকিছুই পাওয়া যায়। পাখি দুর্বল শরীরটা টেনে হিঁচড়ে দোকানটিতে গিয়ে কাঠের চার পাই উপর মাথা দিয়ে ধরে বসে পড়ল। তার থেকে কিছুটা দূরে নিয়ে একজন বলিষ্ঠ পুরুষ বসা, গায়ে তার ধূসর রঙের হুডিওয়ালা জ্যাকেট। মুখটা ঠিক হুডির কারণে দেখা যাচ্ছে না, তবে উল্টো দিকে ঘুরে চা খাচ্ছেন তিনি। পাখির অত কিছু ভাবার সময় কই। তার সমস্ত শরীর ফের ঘাম দিয়ে উঠল। মাথার কেমন যেন এলোমেলো, চৈতন্যহীন লাগে। হিজাবের পিনগুলো খুলতে খুলতে দোকানদার হাজি মোল্লাকে দুর্বল কণ্ঠনালীতে পড়ল, আঙ্কেল 1 বোতল পানি দেন তো। দোকানি ওর শুকনো মুখটা একবার দেখে পরখ করে দেখে নেন। এরপরে 1 লিটারের পানির বোতলটি এগিয়ে দেন। পাখি হাত বাড়িয়ে নিল। বোতলের মুখ খুলে জলদি করে চোখ মুখে পানি মেরে মাথায় পানি দিল। অল্প কিছু পানি খেয়ে বোতলটা পাশে রাখলো। এরপরে কিছুক্ষণ মাথাটা চেপে ধরে থম মেরে বসে রইল। বারংবার ওই নৃশংস লাশের দৃশ্যগুলি ওর চোখের সামনে ভেসে উঠে। হঠাৎ করে শ্বাসের টান উঠল। পাখি চোখ বড় বড় করে কতক্ষণ গভীরতম শ্বাস নিল। দোকানদার পাখির অপ্রস্তুত এলোমেলো আচরণ দেখে বলল, ওই মাইয়া, তুমি ঠিক আছো? তোমার এই এমন দেহাই কেন? শরীর খারাপ নাকি? পাখি আরো 2 টোক পানি গিলে নিল। নিজের চোখে মুখে মাথার আরেকবার পানি দিয়ে নিল। এরপর নিজেকে স্বাভাবিক করে বলল, চিন্তিত হবে না আঙ্কেল, এত তাড়াতাড়ি মরবো না। কই মাছের পরান তো, দেহটা এখনো বেঁচে আছে, এটাই অনেক। দোকানদার হাজিমুল্লাহ বেশ চমকপ্রদ হলেন। এতটুকু মেয়ের মুখে কি আশ্চর্যতম বড় বড় কথা। এরই মধ্যে রিনরিনে মেয়েলি কোমল গলায় ফের শুনতে পেল, আপনার কত টাকা হয়েছে? যে 30 টাকা। পাখি পুরোদমে ব্যাগ হাতে 10 টাকার একটি নোট পেল। এটা নিয়ে ঠোঁট উল্টে বেশ দুঃখ প্রকাশ করলো। তবে দুশ্চিন্তায়ও ভুগছে। এখন আর বাকি 20 টাকা সে কোথায় পাবে? আশপাশ তাকালো, পরিচিত কাউকে দেখতে পেলে তার কাছ থেকে ধার নিত। কপাল খারাপ। ওই যে একটা প্রবাদ আছে না, অভাগিনী যেদিকেই তাকায় সাগর শুকিয়ে যায়। তারও হয়েছে ঠিক তাই। আশপাশে পরিচিত কাউকে দেখতে পেল না। হঠাৎ ধুম করে ওর দৃষ্টি গিয়ে পড়ে হুডি পরা লোকটার উপর। সকাল সকাল এই দীর্ঘপেশী সতনু পুরুষের মুখোশটি দেখে ওর মেজাজটাই ছুটে গেল। কতগুলি খুন করে এখানে বসে কি ঠান্ডা মাথায় চা খাচ্ছে, যেন তিনি কিছুই জানেন না। আচ্ছা, এতগুলি খুন করার পর একটা মানুষ এতটা শান্ত ও স্থির কিভাবে থাকে? অথচ তো ভাবতে গেল না। চিন্তায় আছে টাকা নিয়ে। পানি তো সব খরচ করে ফেলল। এখন টাকা দিতে না পারলে মান সম্মান যাবে সব। দোকানদারকে কি বলে বুঝ দিবে? সে আগামীকাল টাকা নিয়ে আসবে, তখন বাকিটা দিয়ে দিবে। উনি কি আদৌ ওর কথা বিশ্বাস করবেন? দোকানদার হাজি মোল্লা ওর মনোভাব বুঝি কিছুটা হলেও বুঝে ফেললেন। পান খাওয়া মুখটা নিয়ে চিবিয়ে চিবিয়ে হাসতে হাসতে বললেন, কি গো মাইয়া, টাকা বেগে নাই? সব শেষ? পাখি ছোট ওঠে লজ্জিত মুখখানা নিয়ে এদিক ওদিক তাকালো। দাঁত দিয়ে হাতের নখ কাটতে কাটতে উত্তর দিল, সরি আঙ্কেল, আমার কাছে কেবল 10 টাকা আছে। ওর কথা শুনে দোকানদার হাজি মোল্লা শোনা চান কপাল কুচকে বলেন, ঠিক আছে, যা আছে দাও, আগামীকাল না হয় বাকিটা সে দিয়ে যাইবা। আচ্ছা, তবে বাকি যেহেতু দিয়েছেন, সঙ্গে আরো 2 দিন।
একটি সাইন পেন ও আরেকটি মেটাডোর হাই স্কুল পেন। হাজিমুল্লাহ ভ্রুকুঞ্চিত করে চৈতন্য তলান এ দেখি খাইতে দিলে শুইতে চায়। ভাবলেন দুটো কড়া কথা শোনাবেন। সেই মুহূর্তে নওয়াফের আগ্নেয়গিরি লাভার মতন রক্তিম চোখ জোড়া দেখে হাজি মোল্লা দমে গেলেন। গাইবি হাসপাস করে বললেন, আচ্ছা দিচ্ছি। দোকানি ওকে পেন দুটি এগিয়ে দিল। পাখি ব্যাগে ভরে নিয়ে দোকানিকে 10 টাকার নোটটি দিয়ে হেঁটে যাচ্ছিল। দোকানি খ্যাক খ্যাক করে চেঁচিয়ে উঠল, মনে করে আগামীকাল টাকাটা দিও, কিন্তু সর্বমোট 35 টাকা। ভুলো না আবার, তুমি আমার কথা দিছিলা। কথা দিয়ে কথা বরখেলাপ করা কিছু কিছু ভদ্র বড়লোকি মুখোশ পরা লোকেদের স্বভাব চরিত্র হতে পারে, কিন্তু আমাদের নয়। আমরা গরিব হতে পারি, তবে কাউকে কথা দিলে তার মানও রাখতে জানি। আপনি অযথাই চিন্তা করছেন আঙ্কেল। আপনার টাকা মেরে খেয়ে আমি 2 টাকার বড়লোকও হতে পারবো না। আপনাকে যেহেতু বলেছি টাকা দিব, আমি আমার জবান রাখবো। কথাগুলি ধীর ও শান্ত স্থির গতিতে বলে মেয়েটা ধাঁধা করে স্কুলের বারান্দায় উঠে গেল। নওয়াফ চায়ের কাপটা পাশে নামিয়ে রেখে নিটল উষ্ঠ ভাঁজে দুর্বল ক্ষীণ হাসল, সঙ্গে চোখ জোড়াও নাচালো। মুখটা পিছু ঘুরিয়ে নিয়ে মেয়েটাকে স্কুলের বারান্দায় এক ঝিলিক দেখে নিল। এরপরে দৃষ্টিটা ঘুরিয়ে নেন। খোঁচাটা যে তাকে ইঙ্গিত করে মেরেছে সেটা স্পষ্ট পরিষ্কার। তার হাসি পেলে ভীষণ হাসে। আমার বোকা বিড়াল ছানা। তিনি মুখটা নিচু করে নিয়ে বিড়বিড় করেন, হায় রে অবুঝ বোকা পাখি রে আমার। এই নাওয়াকে বুঝতে হলে তোর শত যুগ শত জনম পার হয়ে যাবে, তবুও আমায় বুঝতে পারবি না তুই। আমায় বোঝার মতন ক্ষমতা তোকে বিধাতা এখনও দেননি। সেখানে তোকে আমি দোষ দিব কি? তুই বুঝবি বা কি? ফের দৃষ্টি ঘুরিয়ে ওর পদচিহ্নের দিকে চেয়ে রইলেন। 1000 টাকার একটি নোট বের করে দোকানদার হাজি মোল্লাকে দিল। ইশারায় পাখির পদচিহ্নের দিকে ইঙ্গিত করে বললেন, ওর যা কিছু লাগবে সোজা কথা আপনি ওকে দিয়ে দিবেন। কোনো রকম টাকা নেবেন না, জোর করে দিলেও নেবেন না। শুধু টাকাটা টুকে খাতায় লিখে রাখবেন। আমার ছেলেরা আপনার দোকানে টাকা সময় মতন পৌঁছে দিবে। দোকানদার হাজি মোল্লা নওয়াফের অপ্রস্তুত অপ্রত্যাশিত কথায় আচমকায় ফরকে চান। অবাক নেত্রে কিয়ৎক্ষণ নওয়াফকে এক ঝলক দেখে উকি মেরে স্কুলের বারান্দায় দেখলেন। বেশ আগ্রহ কৌতূহল নিয়ে মোড়ামুড়ি করেন। পান খাওয়া রাঙা শুভ্র মুখটা বাড়ি প্রশ্নে সুথান। মায়াটা তোমার কি হয় বাবা? উনি শক্ত আদরে ধারালো অগ্নি চোখ জোড়া এমন করে তাক করলেন হাজি মোল্লা ভয়াতুর অন্তকরণে। তাতে হঠাৎ পিছু হটে গেলেন, সামান্যতম হকচকিয়েও গেলেন। ওনার ভীতু সন্তুষ্ট মুখটা দেখে ইচ্ছুক হাসেন তিনি। এরপরে সুতনু মুখটা হতে বেরিয়ে আসে, মাই হার্টবিট। ওর ইংরেজি কথা হাজি মোল্লা ঠিক কতখানি বুঝলেন তা বুঝে গেল না। আগ বাড়িয়ে আর কোনো প্রশ্ন করলেন না। এরই মধ্যে চেয়ারম্যান লুৎফর ভুইয়ার আগমন ঘটল। তার মুখটা কেমন শুকনো ফ্যাকাশে বর্ণ, ললাট জুড়ে বিন্দু বিন্দু শ্বেত বাড়ি, চোখ মুখে এক প্রকার দুশ্চিন্তার ছাপ। ভয় ভয় আতঙ্ক ছড়িয়েছে। নওয়াফের পাশ ঘেরে বসেছেন তিনি। নওয়াফকে এখনো খেয়াল করেনি। হাজি মোল্লা বলেন, কি গো চেয়ারম্যান সাহেব, চা দিমু? হ্যাঁ দাও, বেশ কড়া করে লিকার দিয়ে চা দাও। মনটা ভালো না বুঝলা হাজি। রাস্তার পাশে তিনটা গলাকাটা লাশ দেখছো তুমি? ওদের বুকের নিচ থেকে বাকি অংশটুকু নাই। এমন নৃশংস খুন আমি এর আগে কখনো দেখি নাই বাপু। হাজি মোল্লা আরো আগে ঘটনার সূত্রপাত শুনেছেন কিছুটা, তবে তার মতে খুনগুলি যেই করুক ভালোই একটা কাজ করেছে। লোক তিনটে মোটেও ভালো ও সুবিধাজনক লোক ছিল না। তিনি চা এগিয়ে দেন। লুৎফর চেয়ারম্যান হাত বাড়িয়ে চা নিতে গিয়ে নওয়াফের স্বচ্ছ চোখের মণিজোড়ার সঙ্গে ওনার চোখ পড়ে। ছেলেটার এমন ভয়াবহ শান্ত রূপটাকে কেন যেন তিনি ঠিক হজম করতে পারছেন না। তার ভেতরটা পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে। শরীরের সমস্ত কোষ অবধি কেমন শিউরে উঠল। নওয়াফ আনমনি হাসে, নৈশব্দ নিটল ক্রিউ তার হাসি। ওনার হাসি মাখা বদনখানি দেখে চা লুৎফর চেয়ারম্যানের মুখ ফুসকে বেরিয়ে গেল। নওয়াফ পকেট থেকে টিস্যু এগিয়ে দিতে দিতে বলা, যা দিনকাল চলছে চাচা, মোটেও গ্রামগঞ্জের পরিস্থিতি খুব একটা ভালো নয়। একটু সাবধানে চলবেন। কখন কোন দিক দিয়ে মাথা চলে যায় বলা কওয়া যায় না। আচ্ছা, আপনার না সুন্দরী দেখতে একটা ছোট মেয়ে আছে, কি
কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে। রানু। রানু রানু তার নাম। দেখে রাখবেন একটু মেয়েটাকে। বর্তমানে দিনকাল তো ভালো না, সব বয়সের দোষ বুঝলেন। এই বয়সে কিশোর কিশোরীদের শয়তানি একটু লাড়ে বেশি। আমার কাছে কোনো রকম অভিযোগ আসলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তা আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই। এরপর বিদঘুটে ক্রু হেসে বেরিয়ে যান তিনি। চেয়ারম্যানের মুখে আর চা উঠল না। মস্তিষ্কের নিউরন পর্যন্ত কম্পন তুলে উঠল নফের কথন বচন শুনে। চৈতন্যহীন মুখটায় শত শত ধাপ চিন্তা, চেতনার রেশ। ছেলেটা কিছু আন্দাজ করতে পেরেছে বুঝি, নয়তো এমন ঠেস মেরে কথা বলতো না। সামনে কি হবে, কি ঘটবে তা নিয়ে দুশ্চিন্তায় ওনার মাথা ফেটে যাওয়ার জোগাড়। দুপুরে পাখি ক্লাব ঘরের সামনে দিয়ে পিনপিনে হেঁটে যাচ্ছিল। ছোট ছোট কদমের সঙ্গে ওর কাঁধের ব্যাগ ঝুলে ঝুলে উঠে। কিছুটা অন্যমনস্ক ছিল। আজকাল সে প্রায় অন্যমনস্ক থাকে। কল্পনাতে যেন ওর সর্বদা বসবাস। অবশ্য কল্পনার ভিতরে থাকলে সময়গুলি অতি অতি দ্রুত অতিক্রম হয়। এতে আবার একটা আলাদা আনন্দও লাগে। ক্লাব ঘরের সামনে আসতে দীর্ঘপেশী দেহটা সরাসরি রাস্তা থেকে দেখা যায়। আগে পুরোপুরি ক্লাবের স্লাইডিং গ্লাসের দরজাটা খোলা থাকতো না, ইদানিং সব সময় গ্লাসের দরজা খোলাই থাকে। বক্সে লো ভলিউমে গান বাজে। আমার ময়না পাখি কয়না কথা রে, মন ভাঙিয়া বিদায় জানাইছে। পাখির ভীষণ হাসি পেল। ইচ্ছে করলো রাস্তার মধ্যে বসে ফুটোফুটি দিয়ে হাসতে। বহু কষ্টে নিজেকে দমিয়ে রেখেছে। মন ভাঙল কে? আর মন ভাঙার গান শুনছে কে? এসব হাজাইরা অভিনয় দেখলে ওর মেজাজটা বিগড়ে উঠে। বলিষ্ঠ ও দীর্ঘদেহী লোকটার ধূসর দৃষ্টিকূট দুটির ওর উপরে স্থাপিত। চোখে যেন ওর শত শত বছরের তৃষ্ণা। তেমনি ওনার বাহ্যিক ভঙ্গিমা। পাখি তাকালো না ওনার দিকে। তাকাবেই বা কেন? কে এসে কি হয় ওর? কেউ না, কেউ না। আগেকার সময় ন্যায় মেয়েটা দৃষ্টি নত করলো না, বরঞ্চ বুক ফুলিয়ে সাহসিকতার দম্ভ নিয়ে মাথা উঁচু করে হেঁটে ওনার দৃষ্টিসীমার বাইরে বেরিয়ে গেল। উনি বুক ফুলিয়ে মুখ গোল করে ঘন ঘন লম্বাটে লম্বাটে শ্বাস টানে। রাস্তা নেড়ি কুকুরটির দিকে এক পলক তাকিয়ে গুরুতর ভঙ্গিতে কিছু একটা ভাবেন। এরপরে চেয়ার ছেড়ে দ্রুত উঠে পড়েন। অতঃপর রাস্তায় বেরিয়ে যান। পাখির পিছু পিছু আসতে শুরু করেন। তখন আসরের ওয়াক্ত। পার্শ্ববর্তী এলাকায় মুয়াজ্জিনরা মধুর কণ্ঠনাতে আজান দিয়ে যাচ্ছিলেন। তারপর মুহূর্তে পাখিকে দেখা গেল শাহ শাহ করে একজন মুরব্বী লোককে রামদা নিয়ে ধা করতে। মুরব্বী শর্ট উঠতে উঠতে লোকটা লুঙ্গি উঁচিয়ে প্রাণপণে ছুটেছে। পাখি ওনার দিকে রামদা ছুঁড়ে মারল। খবিস বুইরা আবার আসিস মূর্ছা বড়ির চৌকাঠে, তোর মেশিনটাই কেটে রেখে দেবো আমি। এমন সাংঘাতিক কথা শুনে পুরো মোজা ঘটকের দম ফেলার ঝিও নেই। কোনো রকম জান নিয়ে সে ভৌ দৌড় দিয়ে পালিয়েছেন। বুঝলেন, এই মেয়ে এমনিতেই এলাকার সবার চোখের বালি না, যথারীতি চক্ষুশীলের কারণও রয়েছে। গিয়েছিলেন মৃধা বাড়িতে ঘটকালি করতে, এসেছেন রামদার ধাওয়া খাওয়ানি খেয়ে। এ কেমন সাংঘাতিক মেয়েরি বাবা! এমন মেয়ে ঘটকালির জিন্দিগিতে সে আর দেখেনি। দৌড়াতে দৌড়াতে দূর নিকটবর্তী স্থানে গিয়ে বুক ধরে হাঁপান। পরপর শুকনো চোখ গেলে দূরবর্তী স্থান হতেই তিনি মুখের জোর বাড়িয়ে দিয়ে ফিসফিসে ফ্যাসফ্যাসে গলায় চেঁচিয়ে বলে উঠলেন, ওরে বুড়া শয়তান আমার বিয়া নিয়ে আপনার এত চিন্তা করতে হইবে না। যার দরকার হইবে এমনিতেই মুর্দা বাড়ির চৌকাঠে ছুটে আসবে। আপনি আপনার চরকায় তেল দেন। পৌর মোজা ঘটক এতটুকু মেয়ের কঠোর কণ্ঠন ধ্বনি ও দৃঢ় নিগুড় সাহসিকতা দেখে নির্বাক স্থির কতক্ষণ নিষ্প্রাণ হয়েছিলেন। পরবর্তীতে মেয়েটা জেদের কাছে হার মেনে হনহনি হেরে চলে যান। পাখি গিয়ে চায়ের দোকানে বসে পড়ল। পা ঝুলিয়ে ঝুলিয়ে কুদ্দুসকে চটপটে গলায় বলল, কুদ্দুস ভাই, এক কাপ ঝাক্কাস চা বানিয়ে দাও তো। জাক্কাস চা বানাতে লেবু পাতা লাগে, তোমরা তো লেবু পাতা ছিঁড়ে দাও না। লেবু পাতা ছাড়া চা জাক্কাস হয় না। ছিঁড়তে দিব কেমনে? পাতা সব ছিঁড়তে ছিঁড়তে গাছটাকে তো নেড়ো বানিয়ে রেখেছো। নতুন পাতা গজাতে টাইম দিবা তো না? তা সত্য। কথা বলার মধ্যে কুদ্দুস চট করে রং চা দিয়ে গেল।
পাখি হাত বাড়িয়ে নিল মুকুচকে দেওয়ার সময় পাশে তপ করে বসার শব্দ পেল। ঘাড় কাত করে নিখিলকে দেখে মেয়েটা স্বস্তি পেল। ভয় পেলি নাকি? মুজা ঘটককে কি বলেছিস? বুড়ো পুরো এলাকায় মাইকিং করতেছে। রামদা নিয়া নাকি মির্ধা বাড়ির ছোট মেয়ে তাকে ধাওয়া করছে, তারে খুন করতে আসছে। এসব কথা যাকে পাচ্ছে তাকে ধরে ধরে বলতেছে। পাখি এক চুমুক চা খেয়ে পাশে নৈশব্দে চার কাপটা রাখলো। এরপর পা কাঠের টুলের উপর তুলে বিজ্ঞ জ্ঞানীদের মতো বলা, আচ্ছা নিখিল ভাই, আমার মুখটা একটু ভালো করে মন দিয়া দেখতো। কেন? আহা, কথা বলে না, যা বলছি তা করো, শুধু দেখবা কোনো খুঁত আছে কিনা। নিখিল বিজ্ঞ লোকের মতন চোখ তুলে ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এরপরে মুখ ঘুরিয়ে নিয়ে পড়ল, কই কিছুই তো চোখে পড়লো না। তাহলে মুজা ঘটক 2 বাচ্চার বাপের জন্য আমার ঘটকালি কেন করতে আসলো? আমি কি এতটাই পছন্দ হয়ে গেছি তুমি বলো? নিখিল সবে মুখে চা নিচ্ছিল, পাখির কথা শুনে মুখ ফুসকে বেরিয়ে গেল। হাসতে হাসতে মস্তিষ্কে উঠল। পাখি অসচেতন মনে ফ্যাল ফ্যাল করে নিখিলের বাহ্যিক আচরণগুলো ফিউ কুঞ্চিত করে দেখে। এরপরে নিখিলের মাথায় কোমল হাতে আস্তে আস্তে থাপ্পড় দিয়ে বলে, আস্তে খাও, তোমার চা কেউ কেড়ে নিয়ে যাচ্ছে না। তবুও নিখিলের হাসি কমল না। হাসতে হাসতে চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। মুখের চা মস্তকে উঠে নাক দিয়েও টপ টপ করে পড়ছে। এরপরও ছেলেটার হাসি থামলো না। কিছুক্ষণ পরে তার হাসির আন্দোলনের তোড়জোড় কমে এলো। নিজেকে ধাতস্থ করে হাস্যবান অধরে ছড়িয়ে বলে, তারপর? তুমি আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছ না, এটা কিন্তু ঠিক না। এসব মোটেও ভালো না, বুঝলা? যখন কোনো ব্যক্তি কথা বলে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা জানো না? সরি পাখি বুড়ি, এবার তো মাফ করেন। নিখিলের কাঁদো কাঁদো করুণ মুখটা দেখে পাখি ফিক করে একগাল হেসে দিল। নিখিলের মনটা মুহূর্তের মধ্যে আবেগে আপ্লুত পুলকিত হয়ে গেল। যাক, অনেকদিন পর মেয়েটার মুখে অন্তত হাসি তো ফুটলো। আচ্ছা, এরপরে মুজা ঘটককে কি বললি তুই? বলছি আমার জন্য রাজপুত্র আসবে, তার পঙ্খী রাজ ঘোড়ায় চড়িয়ে আমায় নিয়ে যাবে। এই জন্য বেটায় খাড়ার ওপরে আমারে পাগল উপাধি আখ্যায়িত দেবে। তাই তো রামদানিয়া ধাওয়া করছি। খুব ভালো করছি না? জানি ভালো করছি, তোমার এত প্রশংসা করতে হবে না। আচ্ছা এখন যাই, পড়তে বসতে হবে, সামনে পরীক্ষা, কত কাজ আমার। আর হ্যাঁ, বিলটা দিয়ে দিও। তোরা 2 বোনে খাইতে খাইতে তো আমারে শুদ্ধ আমার পকেট মারি ফাঁকা বানিয়ে ফেলবি। তোদের জ্বালায় 2 দিন পর দোকানপাট দেখছি বিক্রি করতে হবে। তোমার এত দোকানপাট রেখে লাভ কি হবে যদি আমার বোনই না থাকে? যদি বেশি কিপটামি করছো না, তোমার কাছে আমার আপাকে বিয়েই দিতাম না। যাও, জানো তো আপা কত সুন্দরী, রাস্তায় ছেলেদের লাইন পড়ে যাবে। হয়েছে বাবা, এমন একজন বউয়ের বোন থাকলে জীবনেও আমার আর বিয়ে করতে হবে না। অত কথা বাদ দাও, তোমার টাকা লাগবে না। টাকাটা তুমি খাতায় টুকে রাখো কুদ্দুস ভাই, আমি চাকরি করে একদিন শোধ করে দিব। তার কোনোদিনও হতো না বুঝি। বিশ্বাসেই মেলে বস্তু। এরপর আর পাখির সাড়া পাওয়া গেল না। বাড়ির ভিতরে সে ঢুকে গেল। নফ ধীরে ধীরে দোকানের পিছন থেকে বেরিয়ে এলো। তিনি পাখির সমস্ত কথা শুনেছেন, তবে বের হননি। এটা ভেবে ওনাদেরকে দেখলে যদি মেয়েটা বেরিয়ে যায় এই ভয়ে। তখন তো ওর তোতা পাখির মতন বুড়িগুলো শুনতে পেত না, এখন অন্তত দূর থেকে হলেও একটু দেখতে পেয়েছেন। ওর ঝর্ণা নেয় কলকলানির হাসির শব্দ শুনেছেন। এটাই তার জন্য অধিক শান্তিকর। মিনিট 10 পর মৃধা বাড়ির সামনে একটা বাইক থামলো। নফ এক ঝলক অপরিচিত লোকটিকে দেখে ফিউ কুচকে ফেলল। লোকটি বাইক পার করে দোকানের দিকে এগিয়ে গেল। নিখিলের দিকে হাত বাড়িয়ে দিল। নিখিলের কেমন যেন অদ্ভুত অদ্ভুত ঠেকল, সঙ্গে শব্দ হলো। নিরুত্তাপ মুখশ্রী ভাবও চিনতেও পারল না লোকটাকে। উল্টো সে বোবার মতন তাকিয়েছে। হেলমেটটা লোকটি মাথা থেকে খুলে ফেললো। কিং দশকের মধ্যে নিখিলের চোখ জোড়া অবাকের চূড়ায় ছানা পড়া। আরে গুরু, তুমি চিনতে পেরেছিস তাহলে? হেলমেট দিয়ে পুরো মুখ ঢেকে রাখলে মুখ চেনার তো কথা নয়। অবশ্যই বটে। নওয়াফের দিকে ফাহাদ হাত বাড়িয়ে দিল। হ্যাঁ ব্রো, কেমন আছেন? জি, আমাকে বলছো? জি। সরি, আমি তোমাকে চিনতে পারছি না। যদিও কথাটি সম্পূর্ণরূপে ফাদকে ভড়কে দিয়েছিল, আত্মসম্মানে হু করে আঘাত করেছিল, তবুও নিজেকে সামনে নিয়েছে। সে এমন আহামরি কিছু না যে তাকে সবাই চিনবে, তবে
তার সামনে উপস্থিত থাকা চমৎকার ব্যক্তিত্ববান সুদর্শন পুরুষটি বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়া সহ সমগ্র এলাকার লোকজন তাকে চেনে। আগ বাড়িয়ে ফের ফাঁদ শুধাল। আপনি আমায় না চিনলেও আমি কিন্তু আপনাকে চিনতে পারছি। আপনি এমন সুপরিচিত জনপ্রিয় একজন লোক, আপনাকে চিনে না এমন লোক এলাকায় খুব কম সংখ্যক আছে। তবে আমাদের মতন ছোটোখাটো লোককে কজনই চিনে বলুন? যাই হোক, পরিচয়টা দেই। আমি আবরার ফাহাদ, মুলাদি কলেজের একজন ইংলিশ টিচার, সম্পর্কে স্বাধীনের ফুফাতো ভাই। রাফের একটু বিরক্তি লাগলো। বিরক্ত লাগার মেইন টপিক হচ্ছে নিজের সামনে নিজের প্রশংসা করা। সে কখনো নিজের প্রশংসা শুনতে বলতে পছন্দ করে না। এইটা ওনার নীতিতে নাই, কেন যেন ভালো লাগে না। তবে ওসব খুলে আর বলতে গেল না, মানবতা বজায় রাখতে বলল। ও আচ্ছা, বসুন বসুন। আপনি আমাদের এলাকার একজন সম্মানিত অতিথি। কুদ্দুস, চা দে উনাকে। সরি নায়াব, আজ আপনাদের সঙ্গে জয়েন হতে পারছি না, তবে অন্য একদিন সময় করে বেশ জমিয়ে আড্ডা দিব। আমার ছাত্রী আমার জন্য অপেক্ষা করছে। নফ চোখ কুচকে শক্ত আদলে ভিড় জমালো, হাত মুড়ে উৎকণ্ঠা, উদ্বেগে, উদ্বিগ্নতা শুতে সরু ফাঁস পড়ে বেশ আগ্রহ নিয়ে সন্ধিয়ান প্রশ্ন বিতরণে চাইল। ছাত্রী? কোন ছাত্রী? আমার কাজিন পাখি। পাখি নামটি শুনতে ওনার মুখায়বের পরিবর্তন ঘটল। জ্বলন্ত চোখ দুটি কেমন হিংস্রতা আর বহি জ্বালায় ঝরঝর করে উঠল। রাগে ক্রোধে তার আদরটা রক্তিম হয়ে উঠল। কেমন যেন মনের কুঠিরে ভয় ভয় জন্ম নিল, ভীষণ ভয়, কলিজা ছেঁড়ার ভয়, যেন তার প্রাণটাকে টেনে হিসড়ে নিচ্ছে। হিংসায় ঈর্ষায় তিনি জ্বলে পুড়ে যেতে লাগলেন। ততক্ষণে মৃধা বাড়ির দিকে আবরার ফাহাদ স্যার ঢুকে পড়েছে। নফের মেজাজ আকাশচুম্বী হয়ে উঠল। চায়ের কাপটা মেন রাস্তার দিকে ছুঁড়ে মারলে। নিখিল আর চোখে ওনার রাগটা দেখলো, এরপরে আবার দৃষ্টি ফিরিয়ে নেয়, মনে মনে মিটিমিটি হাসে। নফের তেজ এতেও কমে না। রাগের তোপে খেপে হিসিয়ে চুল খামচে ধরলেন। মস্তিষ্কের কোষ সমস্ত অবধি দাবানোর দাও দাও করে উঠল। তিনি স্থির কিছুতেই থাকতে পারছেন না। যেখানে স্বাধীন নিখিলের সঙ্গে মেয়েটা কথা বলে তার সহ্য হয় না, সেখানে কিনা ওই বাড়িতে একজন পরপুরুষ ঢুকে তার প্রিয় নারীটিকে পড়াবে, ওকে ওনার মতন করে শাসন করবে, ধমকাবে, চোখ রাঙাবে। এইসব তো তিনি কিছুতে সহ্য করতে পারবেন না, এবং তিনি এইসব দুঃস্বপ্ন ভাবতে পারেন না। রাগে যেতে ধা ধা করে মেন রাস্তায় নেমে পড়ে। পাখিকে দেখা গেল ওদের রাস্তার মেইন গেট আটকাতে আসতে। নব ব্যস্ত রাস্তা থেকে নেমে দ্রুত ওর দিকে শাসা করে এগিয়ে আসলো। মেয়েটা ঝড়ের গতিতে ওনার মুখের উপর গেট আটকে দিল। নব ওর উপস্থিত ব্যবহারে আকস্মিক অপ্রস্তুত হলো। নিস্তব্ধ বদনে গেটের বাইরে থম মেরে দাঁড়িয়ে রইলেন। ক্রোধ মিশ্রিত কণ্ঠস্বরে বেগ বহাল রাখেন, কাতর কণ্ঠনালীতে শীতল গলায় মধু মিশিয়ে রাখেন। কলিজা। যে ডাকটা শুনে একসময় সরিসিনীর বুকটা শান্ত হতো, শীতল হতো, বক্ষ অভ্যন্তরে শান্ত টটিনির মতো স্রোত বইত, মনটা পুলকিত হয়ে ভরে উঠত। আজ সেই ডাকটা তাকে ঝাঁঝা করে দেয়, বুকটা এফোর ওফোর করে দেয়। যন্ত্রণা বাড়ে, মৃত্যু যন্ত্রণা, বুকের অভ্যন্তরে ক্ষত সৃষ্টি করে, গভীরতম ক্ষত, যার কোনো প্রতিশোধক নেই। বারবার মনে পড়ে সেই ভয়াবহ কুৎসিত দৃশ্যটা, যেখানে সিমরনকে উনি কোলে তুলে নিয়েছিল, ওর গলায় চাপ প্রয়োগ করে চেপে ধরেছিলেন। সেই ভয়াবহ দৃশ্য কখনো ভুলতে পারবে না সে, কোনোদিনও না। অমর বিভৎস অতীত সে আজীবন মনে রাখবে। উনি তো সেদিনই ওর পর হয়ে গিয়েছে, মন থেকে উঠে গিয়েছিল যেদিন তার শখের পুরুষটি অন্য নারীকে ছুঁয়েছে, স্পর্শ করেছে, কোলে তুলেছে। ওনার চওড়া বুকটার সঙ্গে অন্য নারী মিশে একাকার হয়েছিল। ওই মুহূর্তটা তার জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টকর, অসহনীয় যন্ত্রণার ছিল। সেই পুরুষটি আর তার নেই, আর কখনো হবেও না, সে হতে দিবেও না। বিষণ্ণতার তিমির ঘেরা করা মনে পিড়পিড় করে সে আপনার স্পর্শ যখন অন্য নারীর উপর একবার উঠেছেই, সে স্পর্শ আমি পাখি আর দ্বিতীয়বার গায়ে মাখাবো না। কলুষিত কলঙ্ক মানুষ শরীরে একবারই মাখে, বারংবার নয়। সে আর ওইদিকে ফিরেও তাকালো না। না, ওনার কাতর মুখটা পিছু ঘুরে তাকে এক পল দেখতে ইচ্ছে জেগেছে, কেবল ঘৃণা মিশ্রিত মুখটা নিয়ে। ওদের ঘরের দিকে কঠিন কংক্রিটে গড়া হৃদয়টা নিয়ে হেঁটে চলল। ফের পুরুষালী মায়া করুন কাতরময় কণ্ঠনালী ভেসে আসে।
পাজর রে, ওই পাজর, যাস না, প্লিজ যাস না আমার বুকটায়, আর খঞ্জর বসেস না, তোকে অনেক কিছু বলার আছে। জান রে, একটু আমার দিকে ফিরে তাকা, একটু কথা বল, তোর সঙ্গে আমার জরুরি দরকারি কিছু কথা আছে, প্লিজ শোন, শোন রে জানটা, শোন রে জানটা। পাখি একটু দূরে দাঁড়িয়ে মুখ ভর্তি লম্বা দম টেনে বড় বড় কদম ফেলে ঘরের ভিতরে শশব্যস্ত ঢুকে গেলেন। ওনার দীর্ঘপেশী দেহটা ওখানে অসাড় হয়ে আসলো। থম মেরে মাথাটা নত করে হাঁটু ভেঙে বসে পড়েন। চোখ দুটি নোনাবাড়িতে ছলছলে, পাঁজরে কেউ যেন কাটা ফুটিয়ে দিচ্ছে। এতটা যন্ত্রণা, এত কষ্ট কেন হচ্ছে? সে আর সইতে পারছে, খুব কষ্ট হচ্ছে, অধিকতর কষ্ট, দম ফাটা কষ্ট। ফাহাদ স্যার নফ আর পাখির ভেতরের কিছু একটা আছে, সেটা আগে থেকে সন্দেহ করেছিল। বাকিটা সে মুক্তি থেকে শুনে শিওর হলো। পাখি বই নিয়ে ফাহাদ স্যারের কাছে এসে চেয়ার টেনে বসলো। ওর মুখটা ছোট, ফোলা ফোলাও। কেঁদেছে কি মেয়েটা? চোখ মুখ কেমন রক্তিম রক্তিম দেখাচ্ছে। ফাহাদ স্যার ইংরেজি বইটা হাতে তুলে নিল। পাখি তার কথা অনুযায়ী ফ্লাক্স খুলে মগে করে ফাহাদ স্যারকে চা ঢেলে দিল। ভাই আপনার চা। ধন্যবাদ, চমৎকার। তুই বানিয়েছিস? মন খারাপ নাকি? একটু। ফাহাদ স্যার পাখির শুকনো মুখটার দিকে এক ঝলক তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নেন। আচমকা ঠাস করে বলে ওঠেন, এখনো ভালোবাসিস তাকে? তুমি জানলে কি করে? তোদের মতন কিশোরীদের বাহ্যিক অবস্থান, আচার ভঙ্গিমা দেখলেই যে কেউ বুঝে যাবে। তবে ব্যাপারটা হচ্ছে এই যে অন্যের অলরেডি হয়ে গেছে, তার জন্য চোখের জল ফেলা বৃথা ছাড়া অন্য কিছু নয়। সে তো তোর নেই, অন্যের সঙ্গে ঘর বেঁধেছে, সেটা পরিবারের চাপে হোক কিংবা পরিস্থিতির চাপে হোক। হোদাই তাকে ফাও স্মরণ করে এখনও চোখের পানি বিসর্জন দেয়া নির্বোধতা ছাড়া অন্য কিছুই নয়। দেখ, হয়তো নায়াব তোকে সত্যিই ভালোবাসতো, কিংবা এখনও ভাসে। এর ভিতরে একটা কারণ কিন্তু থেকে যায়, সেটা হলো সে বিবাহিত। আর এটাই চরম সত্য। সিমরান তার বিয়ে করা বউ। আগের মতন তোদের সম্পর্কটাও মজবুত নেই। যতটুকু শুনেছি তুই সুইসাইডও করতে গিয়েছিস। বিনিময়ে কি পেলি একটু বলবি? উত্তর দিবি, কিন্তু একদম চুপ থাকবি না। কষ্ট ছাড়া কিছুই পাইনি। গুড উত্তর। এবার মেন টপিকে আসি। দেখ, আমাদের জীবনটা ছোট, আর এই ছোট্ট জীবনটায় আমরা কত কত মানুষকে নিজেদের সঙ্গে জড়াই। আর যাদের মাথায় জড়িয়ে পড়ি, আর যাদের মায়ায় জড়িয়ে পড়ি, তারা ছাড়া থাকা সত্যিই কষ্টকর। তবুও আমাদের বাস্তব সত্য মেনে নিতে হয়। সেই দিন তুই সুইসাইড করেছিলি, বিনিময়ে কোনো লাভ হয়নি। না ওনার বিয়ে বন্ধ হয়েছিল, না সে তোকে বিয়ে করেছিল। করেনি তো, উল্টে সে ঠিকই বিয়ে করেছে, সংসারও করছে, আবার তোর পিছুও ঘুরছে। হয়তো এক সময়ে ওনার বাচ্চা হবে, এরপরে সে পুরোপুরিভাবেই তোকে ভুলে যাবে। ওনার মনে হয়তো অবহেলায় পড়ে থাকবি কোনো এক কোণে। মাঝে মধ্যে খুব করে মনে পড়বে, স্মরণ করবে, দুফোঁটা চোখের জলও গড়াবে। এটাই সবচেয়ে বেশি কিছু হবে না। সংসারের চাপে সন্তানদের দায়িত্ববোধের কাছে আবারও তোকে এক সময় ভুলে যাবে। এভাবেই সে এগিয়ে চলবে, কিন্তু তুই ঠিকই ভেঙে পড়বি, কারণ তুই এখনও অবিবাহিত এবং খুব সরল। আর যারা সরল হয় তারা ঠকে বেশি। এসব চুল কাটা, চোখে আঙুল ঢোকানো, এসব শুধু তোর ক্ষণকালের আবেগ। হ্যাঁ, আবেগই। আর আবেগই বসেই এসব করছিস। হ্যাঁ, মানলাম ওনার যা পছন্দ তুই তা এড়িয়ে যেতে চলছিস, এটা বেস্ট সলিউশন, তাও আমি মানলাম। তবে নিজের শারীরিক মানসিক ক্ষতি করে নয় পাখি। তুই এখন আর ছোট নস। ম্যাট্রিক দিবি 2-2.5 মাস বাদে। সামনে কলেজে উঠবি, আরও বড় হবি, লম্বা চওড়া হবি, সুন্দর হবি। তুই কেন পিছুটা নিয়ে পড়ে থাকবি? তোর গোটা উজ্জ্বল ভবিষ্যৎ এখনও সামনে পড়ে আছে। তুই কেন ছেলে মানুষই করবি? এমন পাগলামি আর করিস না। আগে যা করেছিস এখন তার নতুন করে রিপিট করিস না। পরিবারের কথা একটু ভাব। স্বাধীন ছোট মামি মহিলা মানুষ, ওনার বর্তমান মানসিক অবস্থা ভালো নয়। এই বয়সে বিধবা হলে তার উপর কতটা প্রভাব ফেলে তা নিজের মাকে দিয়ে আমি বুঝতে পারি। এখন আর আবেগে গা ভাসিয়ে দেওয়ার মতন অবস্থা তোদের নয়। মনে রাখবি, কাউকে কষ্ট যদি দিতে চাস, আগে নিজের পরিবর্তন ঘটা।
নিজেকে সকলের সামনে এমন করে প্রতিষ্ঠিত কর যা দেখে ঠকানো লোকগুলো ভাবতে সাধ্য হয়। আফসোস করে ঘোরতম আফসোস, তোকে না পাওয়ার আফসোস, তোকে ফিরিয়ে দেওয়ার আফসোস। নিজের ভিতরে যতই আবেগ কষ্ট যন্ত্রণা লুকিয়ে থাকুক, কাউকে কষ্টে বোঝানোর দরকার নেই। এই পৃথিবীতে কেউ কারো দুঃখের ভাগ নিতে চায় না, সুখের ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব নেই। তোর যদি মনে হয় উনি তোকে ঠকিয়েছে, তাহলে নিজের পরিবর্তন করা উচিত। নিজের কর্মের মাধ্যমে তাকে জবাব দে, তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দে তুই না, বরং সে তোর যোগ্য নয়। মনে রাখবি, কষ্ট যতই বড় থাকুক সেটা লোকের সামনে অপ্রকাশিত রাখবি। সকলের সামনে নিজেকে হাসি খুশির উপস্থাপন করবি। যারা তোর ক্ষতি করতে চায় তারাও তোর হাসিমাখা মুখটা দিকে অবাক হতবাক হয়ে যাবে। আর হ্যাঁ, তাই বলে অন্যায় আবার মুখ বুজে সহ্য করতে যাস না। যেটা মনে হবে অন্যায়, সহ্যের বাইরে, আত্মসম্মানের উপর হামলায় এসে পড়বে, সেটারই প্রতিবাদ অবশ্যই করা উচিত। নিজেকে একজন কঠোর বুদ্ধিমান মেধাবী সাহসী প্রতিবাদী নারী হিসেবে গড়ে তোল। যেখানে আত্মসম্মান নেই সেখানে দ্বিতীয়বার যাওয়া উচিত নয়। একটা কথা মনে রাখবি, যাকে কেঁদে অশ্রু ঝরিয়েও পাওয়া যায় না, তাকে হেসে মুক্তি দিতে হয়। যা বলেছি তা বুঝেছিস তো? হ্যাঁ, বুঝেছি আমি। গুড গার্লস, এবারে পড়তে বস। পরদিন দুপুরের দিকে নওয়াফের কাছে অভিযোগ এলো চেয়ারম্যানের মেয়ে রানু তাদের কাজের ছেলের সঙ্গে অনৈতিক কর্ম করতে গিয়ে ধরা খেয়েছে। ওদের দুটাকে বাজারের মধ্যে বেঁধে রাখা হয়েছে। নওয়াফের চোখে মুখে আজ অদ্ভুত পৈশাচিক হাসির আলোড়ন। খেলা করে রমিজ আর শাফিনকে বলল, আসার সময় হকি স্টিক আর রামদাটা সঙ্গে আনিস। আজ একটা সুন্দর বিচার করব। পুরো এলাকা শুদ্ধ লোক দাওয়াত দে, দেখুক সবাই নওয়াফের বিচার কতটা নিষ্ঠুর ও ন্যায় পরায়ণ প্রশংসিত হয়।